শুভ দর্শক, শুরু করছি এটিএন বাংলা আলোচনা অনুষ্ঠান মুক্তমত। প্রিয় দর্শক, আমরা আমাদের জীবন থেকে ২০২১ সালকে বিদায় জানিয়েছি। আমরা ২০২২ সালে পদার্পণ করেছি। সাদা চোখে ২০২১ সালে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটকে আমরা কিভাবে দেখেছি, আমাদের কি করা দরকার ছিল, কি হওয়া দরকার ছিল, করোনার অতিমারিতে বাংলাদেশ ও সারা বিশ্ব কী ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছিল, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে ফিরে দেখায় ২১ শিরোনামে আমরা একজন নির্মোহ অতিথি, সমাজচিন্তক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারকে আমরা পেয়েছি অতিথি হিসাবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার শিক্ষকতা জীবনে এবং এখনও পর্যন্ত দেশে বিদেশে অনেক মেধাবী শিক্ষার্থীর জন্ম দিয়েছেন, যে শিক্ষার্থীরা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তারা তুলে ধরেছে। আমরা প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের সাথে কথা বলবো ফিরে দেখা ২১ নিয়ে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে পেয়েছি অনেক দিন পর এবং আমরা খুবই কৃতজ্ঞ এটিএন বাংলার পক্ষ থেকে আপনাকে আজকে আমরা স্টুডিওতে অতিথি হিসাবে পেয়ে। আসলে খানিকটা বলছিলাম যে আমরা এই করোনার অতিমারিটা পার করছিলাম এবং এটা শুধু যে বাংলাদেশের নয়, চ্যালেঞ্জটা সারা বিশ্বের চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষা খাতের একটা ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। শুধুমাত্র যে বিশৃঙ্খলা নয়, আমাদের শিক্ষার্থীরা বেশ কয়েক বছর তারা পরীক্ষা দিতে পারেনি, ক্লাস করতে পারেনি। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে অনলাইন শিক্ষা ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো বা করোনার অতিমারিটা হয়তো কমে যাবে, কিন্তু আমরা দেখছি নতুন নতুন ধরন আসছে, আবার অমিক্রন আসছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে এই যে আমাদের এই করোনা যদি চলতে থাকে, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আসলে কীভাবে চালু রাখতে পারি, সচল রাখতে পারি, সেভাবে আপনার বিশ্লেষণ কী? আমি প্রথমেই আমার এটিএন বাংলার দর্শকদের এবং এটিএন বাংলা পরিবারকে শুভ নববর্ষ জানাই, আপনাকেও। কারণ আপনি যেভাবে একটা আশা ব্যক্ত করলেন যে হয়তো এই বছরে আমরা ঘুরে দাঁড়াবো, অতিমারি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তো বলেইছেন হয়তো ২০২২ সাল শেষ হবে এই অতিমারিকে বিদায় জানিয়ে। আপনি সঠিক বলেছেন যে আমাদের জীবন ব্যবস্থা, অর্থনীতি সবই তো বিপর্যস্ত করেছে, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমার যেটা মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত বড় একটা অভিঘাত, নেতিবাচক সৃষ্টি করেছিল। দেখুন, শিক্ষার্থীরা বহুদিন তো শিক্ষায়তনে যেতে পারে না, এই ইদানিং শুরু হয়েছে ক্লাস, তারপরও সকলেই যে যেতে পারছে তা কিন্তু নয়। ৪ থেকে ৫টি ক্ষতি করে গেছে এই অতিমারি। প্রথমত, অনেকগুলি বছর পিছিয়ে দিয়েছে, কারণ ২ বছর যদি আমরা একটা শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের বাইরে রাখি তাহলে ধারাবাহিকতা নষ্ট হয়। শহরের শিক্ষার্থীদের না হয় বোঝা গেল তাদের একটা সুবিধা আছে, তারা ফিরে যেতে পারে। গ্রামের অনেক পরিবারে সেই সন্তানরা আর নতুন করে আর ভর্তি হতে পারবে না, ঝরে পড়বে, চাকরিতে ঢুকে পড়েছে অনেকে। আবার অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে, যেটা আমরা বাল্যবিবাহ বলি। একটা দুঃখজনক বিষয় যে একটি গ্রামে একটি পত্রিকায় দেখলাম যে ১১টি মেয়ে ছিল একটা স্কুলে, তার থেকে ৯ জনের বিয়ে হয়ে গেছে। এদের এই বয়সে বিয়ে হওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের যে এই কৈশোরটা সবচেয়ে সুন্দর সময়। সেই সময়ে তারা সংসারের ঘানি টান বেশিতে কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। এই হচ্ছে একটি প্রথম সমস্যা। উদ্যম কমে গেছে, উৎসাহটা কমে গেছে। দ্বিতীয় হচ্ছে যে ধারাবাহিকতার কথা বললাম, যে পরীক্ষা গ্রহণ পদ্ধতি, শিখন পদ্ধতি, তার তো একটা ভিত্তি দরকার। এখন আমি যদি একটা শ্রেণীতে সে সত্যিকার মেধা অর্জন করছে কিনা না জেনে তার উপরের শ্রেণীতে তুলে দেই, তখন তো একটা ফাঁক থেকে যায় যে পরের শ্রেণীতে সে মানাচ্ছে কিনা, সে সত্যিকার তার মেধার সমাবেশ ঘটাতে পারছে কিনা আমরা সব জানি না। তৃতীয় হচ্ছে পরীক্ষাগুলি পিছিয়ে যাচ্ছে বা সংক্ষিপ্ত হচ্ছে, সিলেবাস সংক্ষিপ্ত হচ্ছে। এর ফলে এই সংক্ষিপ্ত সিলেবাসে যারা পড়াশোনা করছে, অটো পাস যারা দিচ্ছে, তাদের ভবিষ্যতের জন্য এটি কী প্রভাব রাখবে আমরা এখনও বলতে পারি না। আর চতুর্থ যে ক্ষতিটা করেছে, অনলাইন শিক্ষার পর অনেকেই শ্রেণীকক্ষে ফিরতে পেরেছে, একটা ভার্চুয়াল শ্রেণীকক্ষে, কিন্তু ৪০ থেকে ৪৫% শিক্ষার্থী কোনো ক্রমেই সেই শ্রেণীকক্ষে ঢুকতেই পারেনি। এটি ডিজিটাল বৈষম্য তৈরি করেছে। এমনি তো আমাদের অর্থনৈতিক বৈষম্য প্রচুর বাড়ছে, আমাদের দেশে নাকি ১ লক্ষ কোটিপতি, কিন্তু চরম দারিদ্র্যের নিচে আমাদের কয়েক কোটি মানুষ বসবাস করে। তো সেটি যদি, দারিদ্র্যের মাত্রা যদি বাড়ে আর ধনের মাত্রা যদি বাড়ে, তাহলে তো বৈষম্যটা আরও চিরস্থায়ী হয়। এই বৈষম্য থেকে আমি কিভাবে বেরোবো? ধরলাম অর্থনীতির বৈষম্য আমরা দীর্ঘস্থায়ীভাবে কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি, কিন্তু ডিজিটাল বৈষম্য আমরা কিভাবে কাটাবো? আমার একটা প্রস্তাব ছিল যে প্রত্যেক গ্রামে
প্রত্যেক ছোট ছোট শহরে, ঢাকা শহরে অত বেশি প্রয়োজন হবে না, তারপরও ঢাকা শহরে বস্তি এলাকা আছে, নিম্নবিত্ত এলাকা আছে, সেগুলিতে একটা জরিপ করা হোক যে কোন কোন শিক্ষার্থী অনলাইন শিক্ষায় অংশগ্রহণ করতে পারি দারিদ্র্যের কারণে, সচ্ছলতার কারণে, হয়তো তার একটা ফোন আছে কিন্তু সেটা স্মার্টফোন নয়, বা থাকলেও সেখানে ইন্টারনেট সংযুক্তিটা নেই। আমার প্রস্তাব ছিল, আমি সরকারের কাছে প্রস্তাবটা রেখেছিলাম যে আপনারা একটা জরিপ করুন, হয়তো দেখা গেল যে ৮০ লক্ষ, ১ কোটি, ২ কোটিও হতে পারে, তাদের জন্য একটা মহাপরিকল্পনা করা হোক, তাদেরকে একটা ল্যাপটপ তৈরি করে দেওয়া হোক ইন্টারনেট সংযুক্তি সহ, তাহলে তার পুরো পৃথিবীটা পাল্টে যাবে। সে তখন এত আকর্ষণ পাবে, উৎসাহ পাবে, উদ্যম পাবে, তার মনে হবে যে আমার জন্য সমাজ উদ্যোগ নিচ্ছে, রাষ্ট্র আমার পক্ষে আছে, কাজে আমার কৃতজ্ঞতার সঙ্গে এটি আমার গ্রহণ করা উচিত, আমার দায়িত্বটা পালন করা উচিত। এটি যদি করা যেত তাহলে শতাংশ যদি আমরা অনলাইন শিক্ষায় অন্তর্ভুক্ত করতে পারতাম তাহলে ফাঁকটা তৈরি হতো না। এখন যেটি হচ্ছে, শহরের কিছু শিক্ষার্থী ভালো শিক্ষা নিয়েছে, তারা অনলাইনে কোচিংও করছে আজকাল, তাদের যেহেতু অর্থবিত্ত আছে সেজন্য। কিন্তু গ্রামের শিক্ষার্থীরা যখন অনলাইনে প্রবেশ করতে পারেনি, তাদের কাছে ভার্চুয়াল শিক্ষার জগৎটাই তো অচেনা রয়ে গেছে। এটি তো আমার পক্ষে মনে হয় মেনে নেওয়া উচিত নয়। তো এখান থেকে আমাদের বেরোতে হবে। সে জায়গায় আপনি বলছিলেন যে অটোপাসের প্রসঙ্গ ছোট্ট করে নিয়ে আসছিলেন, যদিও এটি অনেক আলোচনা হয়েছে, কিন্তু যে শিক্ষার্থীরা এখন এই অটোপাসের মাধ্যমে পাশ করেছেন বা সংক্ষিপ্ত সিলেবাসে পাশ করেছেন, তাদের ভবিষ্যৎ কর্মজীবনে যখন প্রবেশ করবে এটি কোনো বড় চ্যালেঞ্জ হবে কিনা? আমার মনে হয় না, কারণ আমার দেশের তরুণদের উপর আমার বড় একটা ভরসা আছে। খেয়াল করুন, 1971 সালে যারা তরুণ তারাই স্বাধীনতা নিয়ে এসেছিলেন, তরুণরাই সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিলেন, তরুণদের হাত দিয়েই তো পরিবর্তন ঘটে। যখন মিছিলে আমরা ছিলাম তখন আমাদের বয়স কম ছিল, তরুণরা এখনও মিছিল করে কিন্তু মিছিলে বাধা দেওয়া হয়, এটি খুব দুঃখজনক। যাই হোক, সেই তরুণরা যখন এই বিষয়টা মোকাবেলা করছে, তারা তাদের মতো করে সেটি সমাধান করে ফেলবে আমি নিশ্চিত। আমি দেখতে পাচ্ছি এসএসসির পরীক্ষা যেটা হলো তাতে সকলের অংশগ্রহণ ছিল। হ্যাঁ, শতাংশের ধারে কাছে পাশ করেছে, অনেকে বলছেন কেন এত পাশ করলো, আমার মনে হয় পাশ করুক, তার তো একটা পাথেয় হয়ে গেল, একটা আত্মবিশ্বাস জন্মালো তার। সে আত্মবিশ্বাসকে পুঁজি করে সে যখন সামনে যাবে, সে অতি অবশ্যই তার সমস্যাগুলি সমাধান করতে পারবে, তার ফাঁকগুলি ভরাট করতে পারবে। ফলে সে যখন চাকরির ক্ষেত্রে প্রবেশ করবে তার যোগ্যতাটা নিজেই তৈরি করে ফেলবে এত মাত্রায় যে তখন আর তার পক্ষে ওই গিয়ে কথা শুনতে আর হবে না যে তুমি তো কারণে। করোনার অভিজ্ঞতায় তার যে ক্ষতিটা হয়ে গেল সেটি সে নিশ্চয়ই তার উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে অথবা চাকরি জীবনে প্রবেশ করে সেটাকে সে নিশ্চয়ই কাভার করে ফেলবে। এটা আমাদের তরুণদের প্রতি আমাদের নিশ্চয়ই অবশ্যই 2 থেকে 3 বছর লাগবে, কিন্তু তার মধ্যে তারা সব ঠিক করে ফেলবে। আবার যখন দেখা যাচ্ছে শ্রেণীকক্ষে যাবে তখন তার 4 দিনের যে ক্ষতি সে একদিনে পুষিয়ে নিতে পারবে। এটি আমার মনে হয় এই গতিশীলতা আমাদের সমাজে আছে বলেই আমাদের সমাজটা অস্থির। এই জন্য সবাই এত পরিবর্তন চায়, এত রাজনীতি নিয়ে আমরা কথা বলি। তার কারণটা হচ্ছে আমরা কিছুতেই সন্তুষ্ট নই, আমরা উচ্চমাত্রায় পৌঁছাতে চাই। একটা জাতি যখন সামান্যতে সন্তুষ্ট থাকে সে বড় কিছুর স্বপ্ন দেখতে পারে না। আমরা কিন্তু সামান্যতে সন্তুষ্ট তো নই, অনেক অসামান্যতেও সন্তুষ্ট নই। আমরা অতি উচ্চমাত্রায় আমাদের স্বপ্নগুলি বিচরণ করতে দিই, সেই জন্য আমাদের অস্থিরতাটা বেশি। এবং তরুণরা আমি দেখেছি, আমার অভিজ্ঞতায় বলে যে এরা খুব দ্রুত এই ক্ষতিটা পুষিয়ে উঠবে, এবং শিক্ষকরা যদি আন্তরিক হন, যদি তাদের প্রণোদনা দেওয়া হয় তাহলে হয়তো সেটি খুবই সম্ভব। স্যার, আপনি রাজনীতির প্রসঙ্গে নিয়ে আসছিলেন, শিক্ষার্থীদের প্রসঙ্গে নিয়ে আসছিলেন। আমরা যদি একটু ছাত্র রাজনীতির দিকে তাকাই, আমরা যদি গত বছরটাকেই আমরা ধরি, 2021 সনে যে গত বছরটাকেই ধরি, তাহলে সে বছরে কিন্তু আমরা দেখেছি যে শেষের দিকে কুয়েটে কুয়েট বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ছাত্রদের নির্যাতনের অভিযোগে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। তারা এই কবি নজরুল বিশ্ববিদ্যালয় সরকারি ছাত্র সংগঠনের পদস্থ নেতা মেয়েদের হলে ডাইনিংয়ের বিশেষ খাবার কৃতিত্ব নেবার জন্য প্রবেশ অপমান করেছে। তারাও যদি একটু পিছনে যাই তাহলে আমরা বুয়েটের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে কি করেছে। তাহলে ছাত্র রাজনীতিকে আসলে আমরা যদি একটু ফিরে তাকাই, 2021 বলি আর 2020 বলি, সেটাকে আপনি কীভাবে দেখছেন? আমি ফিরে তাকাবার একটা অবস্থানে আছি, কারণ আমি সেই ছাত্র রাজনীতি দেখেছি যা বাংলাদেশকে স্বাধীন করেছিল। 1960-এর দশকে আমি কলেজে যখন ভর্তি হই তখন 6 দফা নিয়ে এসছেন বঙ্গবন্ধু। তিনি সিলেট গেলেন, এই প্রথম বঙ্গবন্ধুর বক্তৃতা আমি শুনেছি। তিনি একটা কথাই বলছিলেন, দুটি কথা। একটা তো তিনি খুব আঞ্চলিক ভাষায় মাঝে মধ্যে কথা বলতেন, খুব আনন্দের সঙ্গে আমরা সেটা শুনতাম, যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করতে হবে, অর্থাৎ আমাদের সংগ্রাম আন্দোলন করতে হবে। আর দ্বিতীয় বলেছিলেন, যারা আমাদেরকে সোনার থালায় সব কিছু দেবে না,
আমাদের কাটতেও হবে না, নিজের জিনিস কেড়ে আনবো কেন? আমরা দাবি করে আমাদের জিনিস ছিনিয়ে আনবো না, তিনি বলছিলেন। ছিনিয়ে আনা মানে যারা সত্যিকার যাদের নেই তারা ছিনিয়ে আনে। আমাদের জিনিস আমরা দাবি করে অধিকার আদায় করে ছাড়বো, এই কথাটি বলছিলেন। এবং ছাত্রদেরকে বলতেন যে তোমরা পড়াশোনা করো, পাশাপাশি খবর রাখবে যেন কোথায় কি অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করবে। সেই আদর্শটাই ছাত্র রাজনীতিতে ছিল, বাম আদর্শ ছিল, মার্ক্সবাদের চিন্তা ছিল, সমাজ পরিবর্তনের সত্যিকার স্বপ্ন তখন দেখতেন। আমাদের সামনে মনি সিং ছিলেন, ভাসানী ছিলেন। ভাসানী তো একদম অসাধারণ একজন মানুষ না, একজন একটা লুঙ্গি পরতেন, একটা পাঞ্জাবি পরতেন, কোনো রকমের বাহুল্য নেই জীবনে। যেখানে যেখানে গেছেন সেখানে তার অনুসারীরা তাকে ঘিরে থাকতো। সেই ভাসানী আন্দোলন করেছেন। আমাদের সময়ে বলছি, ছাত্র নেতৃত্ব এমনই ছিল যারা কখনো নিজেদেরকে ক্যাডার ভাবতো না। কিন্তু তারা এখন কি ভাবতেন, হচ্ছে? আমি বলছি তখন একটা আদর্শিক রাজনীতি ছিল। আদর্শটা ছিল গণমানুষের পক্ষে দাঁড়ানো, কতগুলি মূল্যবোধের পক্ষে দাঁড়ানো, সবগুলি অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায় যে করুক তার দিকে তাকাতে হবে না, অন্যায় মানে অন্যায়। এখন দেখুন, ছাত্র রাজনীতি বিপথে চলে গেছে বহু আগে। যখন ছাত্র রাজনীতিতে সরকারের হস্তক্ষেপ চলে আসলো, তখনই সরকারি দলের একটা সংগঠন দাঁড়িয়ে গেল, বিরোধী দলের সংগঠন দাঁড়িয়ে গেল। এই বিভাজন তো কাম্য নয়। সরকার তো সকলের, সরকার কোনো দলের নয়। এটি আমাদের প্রধান সমস্যা হচ্ছে, আমাদের সরকারগুলি যারাই সরকার গঠন করেছে তারা ধরে নিয়েছে দলের সরকার গঠন করেছে, তা কিন্তু নয়। যে সরকার গঠন করবে সে প্রত্যেক দলের হয়ে কাজ করবে এবং তাকে জায়গা দিতে হবে অন্য মতের মানুষকেও। যারা খুব বিখ্যাত অর্থনীতিবিদ কোন দল করেন সেটি বড় কথা নয়, তিনি দেশের পক্ষে কাজ করছে কিনা তাকে একটা জায়গা দিতে হবে। এই বিষয়টা আমি 1991 সালে যখন গণতন্ত্র চালু হলো তখনই শুরু হয়ে গেল আমাদের দলাদলি। তখনই দেখা গেল এমন সমস্ত মানুষকে মন্ত্রী করা হচ্ছে যারা দেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন। এই যে উদাহরণটা তৈরি করে দিলেন, এই উদাহরণ থেকে আমরা এখনও বেরোতে পারিনি। ফলে ছাত্র রাজনীতি হয়ে গেল ক্ষমতাসীন দলের একটা অঙ্গ সংগঠন ছাত্ররা, এবং তারা সরকারের পক্ষে কাজ করবে। এটি কিন্তু হওয়ার কথা নয়। ছাত্ররা কাজ করবে মানুষের পক্ষে, সাধারণ শিক্ষার্থীদের। তাহলে এই যে দুই তিনটি উদাহরণ আমরা দেখলাম যে কুয়েটে একজন শিক্ষকের মৃত্যু বা শিক্ষকদের উপর ছাত্রদের এক ধরনের নিপীড়ন, নির্যাতন, সেটাকে কিভাবে বিশ্লেষণ? না, এটা তো চলে আসছে। এটা একেবারে আমি বললাম তো 1991 সালে যখন আমাদের দলীয়ভাবে রাজনীতি পরিচালিত হতে থাকলো এবং ছাত্ররা যখন সরকারের একটা পেশি শক্তি হিসাবে দেখা দিল, তখন ছাত্রদের হাতে ক্ষমতা চলে গেল। আমার মনে আছে যে টেন্ডার বাণিজ্য তখন সম্প্রসারিত হলো। বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ বিশ্ববিদ্যালয় করতে পারে না ছাত্র সংগঠনগুলির হস্তক্ষেপ ছাড়া। এবং নেতারা, আমি ছাত্র নেতা কথাটাই তো বিশ্বাস করি না। ছাত্র নেতা হবেন, আমাদের সময় দেখেছি যে বড় বড় ছাত্র নেতা যাদের বলতাম তারা রিকশায় চলাফেরা করছেন, হেঁটে আসছেন মধুর ক্যান্টিনে। কোনো ছাত্রের কাছ থেকে আস্তে করে বলছেন তোর কাছে 4 আনা পয়সা হবে, সেরকম ছাত্র রাজনীতি যারা করতেন। এখন তো দেখি বড় বড় গাড়িতে করে চলেন, প্রত্যেকের প্রাইভেট সেক্রেটারি আছে, মনে হয় যেন বিরাট কোনো ক্ষমতাধর মানুষ নামলেন ক্যাম্পাসে। এটি তো হওয়ার কথা না। তারপর ধরুন এই যে কুয়েটে যেটা হলো, এটা কী করে একটা ক্যান্টিনের দায়িত্ব নিয়ে কেন ঝগড়া হবে? তাদের কাজ হবে যে প্রভোস্টকে চাপে রাখা, যেন ভালো খাবার দেয়া হয়, যেন স্বাস্থ্যকর পরিবেশে মানে শিক্ষার্থীরা খেতে পারে, এটি দেখবে তারা। সবজিতে কোনো কারচুপি হচ্ছে কিনা, মাংসের জায়গায় কিছু দেওয়া হচ্ছে কিনা, সেগুলি তারা দেখবে। তারা ক্যান্টিনের দায়িত্ব কেন নেবে? এই দায়িত্ব তাদের তো না। এটা সরকার, এটা চালাবে কর্তৃপক্ষ। তো কর্তৃপক্ষের কাজ যদি ছাত্র সংগঠনগুলি করতে থাকে, এই যত ব্যবসা বাণিজ্য সবগুলি যদি ছাত্র সংগঠন করতে থাকে, তাহলে তো এখানে একটা সমস্যা তৈরি হতেই পারে। সমস্যা হচ্ছে, আমি আরেকটা জিনিস বলি, ছাত্র সংগঠনগুলিকে এরকম দায় দেওয়া হয়েছে যে তোমরাই ইউনিভার্সিটি চালাও বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চালাও। এটি কোনো ক্রমে কাম্য নয়। সেটি হতে থাকলে হবে কি, তখন ক্ষমতার অপব্যবহার হবে, ছাত্র নেতারা নিজেদেরকে শক্তিশালী মনে করবে। আর যখন তাদেরকে ধরা হয় না, তাদেরকে আইনের অধীনে নিয়ে আসা হয় না, তখন একটা অরাজকতা সৃষ্টি হয়, তখন সবাই নিজেদেরকে সম্রাট ভাবতে থাকে। এটি আমার মনে হয় এই 2022 সালে আমার একটা অনুরোধ থাকবে, স্বনির্বদ্ধ অনুরোধ সরকারি দল এবং বিরোধী দলগুলির প্রতি। আপনারা ছাত্রদেরকে দয়া করে দূরে রাখুন, তাদেরকে পড়াশোনায় নিবেদিত করুন, দেশ গড়ার কাজে লাগান, তাদেরকে ক্ষমতায়ন করবেন না, তাদের হাতে কোনো রকমের সংগঠনের দায়িত্ব দেবেন না। এই বয়সে তাদের বিপথে চলে যাওয়ার সম্ভাবনাটা প্রচুর থাকে। দয়া করে এই একটা উদাহরণ সৃষ্টি করুন 2022 সালে, যে ছাত্র নেতা বলে কিছু নেই, প্রত্যেকেই ছাত্র। হ্যাঁ, ছাত্র সংগঠন থাকবে, গণতন্ত্রের যেহেতু অধিকার আছে প্রত্যেকের, 18 বছর বয়স হলেই তো আমরা ভোট দিতে পারছি।
ফলে তার একটা রাজনীতি করার অধিকার আছে, কিন্তু রাজনীতির জন্য নিয়ন্তা না হয়, রাজনীতির যেন একটা সম্পূরক হয়, যে আমার পাঠ্যক্রমের সম্পূরক একটা কাজ আমি করছি, এবং সেটি হবে আদর্শের রাজনীতি। সেটি যদি আমরা শেখাতে পারি তাহলে আমার এই সমস্যা থেকে বেরোতে পারবো। যদি এইভাবে চলতে থাকে, কিরণ, আমি বলি, আপনি তো বিশ্ববিদ্যালয়ে দেখেছেন, আমি তো গত ৪৫ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, এখন অবশ্য নেই, কিন্তু এখনও খণ্ডকালীন পড়াই। আমি এই পরিবর্তনটা দেখেছি। আমি চাই যে পরিবর্তনটা আবার ফিরে যাক। আবার বঙ্গবন্ধু যে আদর্শের কথা বলতেন, যে রাজনীতি তিনি চর্চা করতেন, যে ছাত্র রাজনীতিকে তিনি উৎসাহিত করতেন, সেই ছাত্র রাজনীতি আবার ফিরে আসুক, যেটা আদর্শের এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার রাজনীতি। এর বাইরে আর কোনো রাজনীতি চলে। এই পর্যায়ে একটা ছোট্ট বিষয় একটু শেষ করি, আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা থাকে যে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। যখন যারা ক্ষমতা থাকে তাদের অনুসারীরা হলগুলিতে এক ধরনের আধিপত্য বিস্তার করে থাকে। কিন্তু একটা সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষক ছিলেন, সে সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কেন্দ্রিক রাজনীতি থাকলেও হলের মধ্যে এক একটা দলের একটা হল আয়ত্তে থাকতো। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্ববিদ্যালয়টাই একটা দলের আয়ত্তে থাকে। তাহলে সেই সহাবস্থান নিশ্চিত করতে না পারলে আমরা কিভাবে? না, সহাবস্থান নিশ্চিত হবে না যতদিন পর্যন্ত না বড় রাজনৈতিক দলগুলি একটা মতৈক্যে পৌঁছে না। বড় দলগুলি যখন বিভাজিত থাকবে, ছাত্র রাজনীতি বিভাজিত থাকবে। প্রতিফলনটা ঘটে তো দেশের বৃহত্তর রাজনীতির প্রতিফলন ছাত্র রাজনীতিতে ঘটে। বৃহত্তর রাজনীতি যদি সত্যিকার অর্থে সুশৃঙ্খল হয়, অন্তর্ভুক্তিমূলক হয়, সকলের সঙ্গে বসে একযোগে কাজ করার একটা স্পৃহা তাদের ভিতর থাকে, তাহলে ছাত্র রাজনীতিতে তার প্রতিফলনটা ঘটে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমাদের বড় রাজনীতির যে চিত্রটি দেখি, সেখানে বিভাজন, সেখানে একজনের বিরুদ্ধে একজন দাঁড়ানো, একদল খাটো করার প্রবণতা, এগুলি আমরা দেখছি, সেটি তো ওইখানেই প্রতিফলিত হবে। তো আমার মনে হয় ছাত্ররা সেটি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের যে মূল দলগুলি, সেই দলগুলিতে সেই চর্চাটা শুরু না হয়। সেই চর্চাও আমি মনে করি 2022 সালে শুরু হওয়া উচিত। সামনে একটা নির্বাচন আসছে, নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই জন্য একটা ফর্মুলায় আসতে হবে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি চেষ্টা করছেন, দেখা যাক কতখানি ফলপ্রসূ হয়। কিন্তু সেখানে যদি সবাই অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু মুশকিল। আপনি তো গত সার্চ কমিটিতে আপনি কিছুটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন, এবং সেই সার্চ কমিটির পরও আমরা দেখেছি যে নুরুল হুদা কমিশনের মতো একটা কমিশন হয়েছে, যে কমিশনকে আসলে তিনি দায়িত্ব পাবার পর থেকে শুধুমাত্র বিএনপি এবং তার জোটের যারা ছিল তারা বলছিল সুষ্ঠু নির্বাচন করছে না, মাজা ভাঙ্গা, নানা রকম বিষয় তাকে উপাধি দিয়েছে। কিন্তু এখন গত বেশ কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার সমর্থিতরাও কিন্তু এই এই নুরুল হুদা সাহেবকে তারা দায়ী করছেন যে ভালো নির্বাচন দিতে পারেনি। তা আপনার বিশ্লেষণে এই সার্চ কমিটিরকে কতখানি মূল্যায়ন করবেন, আপনি কীভাবে দেখবেন? আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যদি একটা আইন থাকে, সুস্পষ্ট আইন নির্বাচন পরিচালনার জন্য, যে আইনটি আইনমন্ত্রী বলছেন তাড়াহুড়া করে না করে ফেলা উচিত। এই আইন কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তারাও করেনি, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় আছে তারাও করতে পারেনি। আইনটা করলে আর এই সমস্যাটা তৈরি হয় না। সার্চ কমিটি কাজ করতেই পারে। সার্চ কমিটি যেমন আমাকে যখন বলা হয়েছিল, আমি যে নামগুলি দিয়েছিলাম, আমি নাম দেওয়ার সময় আমি বলেওছিলাম এগুলি আমার পছন্দের নাম। তো যেহেতু বেশিরভাগ যারা সদস্য তাদের নামটাই গৃহীত হয়, তো সেই অর্থে আমার সেই নামগুলি হয়তো সে গৃহীত হয়নি, কিন্তু আমি অন্তত সন্তুষ্ট যে আমি যেগুলি নাম দিয়েছিলাম আমি মনে করেছিলাম সেটি খুব দায়িত্বশীল হতে পারে। সেই বিষয়টা আমি এখন আর উল্লেখ করতে চাই না, কারণ প্রত্যেক সার্চ কমিটির নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, তারা কিভাবে গ্রহণ করবেন সেটি তাদের ব্যাপার। কিন্তু আমি যখন ছিলাম তখন বিএনপিও নাম প্রস্তাব করেছিল, সকল দলই করেছিল, কাজে আমি মনে করি সেটি একটা ভালো অবস্থানে ছিল। এখন হয়নি কেন, সেটি এখন ব্যক্তির উপর নির্ভর করে অনেক কিছু। আমি মনে করি যে ভারতে যে টি.এন. সেশন নামে একজন ছিলেন নির্বাচন কমিশনার, তিনি একাই সমস্ত সিংহভাগ পরিবর্তন করে ফেলেছিলেন। নির্বাচন ব্যবস্থার উপর একেবারে দেশবাসীর আস্থাটা শতভাগ প্রতিষ্ঠা করেছিলেন। এখনও ভারতীয় নির্বাচন কমিশন খুব বিতর্ক নেই, কিন্তু কতদিন সেটা থাকবে নির্ভর করছে অনেক ব্যক্তির উপর। কারণ আপনি জানেন আমাদের অনেক পদ আছে যেখানে একজন ব্যক্তি গিয়ে সেটি সমুন্নত রাখতে পারেন, আবার তিনি সেটিকে তার নিচের দিকেও নামাতে পারেন। মনে রাখতে হবে, কোনো পেশাই কাউকে মহান করে না, সেই পেশাকে মহান করেন ব্যক্তি। অনেক শিক্ষক আছেন যারা হয়তো সেই পেশার মর্যাদা রাখতে পারেননি, আবার অনেক শিক্ষক আছেন পেশাকে অনেক উপরে, সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের মতো শিক্ষক, আহমদ শরীফের মতো শিক্ষক পেশাকে অনেক উপরে তুলে ধরেছেন। তো সেই ব্যক্তির আমাদেরও সন্ধান করতে হবে। আর দুঃখের বিষয় যে আমাদের দেশে সেই সত্যিকার অর্থে নিরপেক্ষ দৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন।
যার সেই সামর্থ্যটা আছে যে যত প্রলোভন হোক, যত ভয়ভীতি হোক, একটা কনস্টিটিউশনাল পোস্ট কিন্তু এটা। নির্বাচন কমিশন যারা আছেন, এটি কিন্তু সাংবিধানিক পদ তাদের। সেখানে দায়বদ্ধ তারা রাষ্ট্রের কাছে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে। ফলে তাদের তো একটা শক্ত অবস্থানে থাকারই কথা। তো যা হোক, সেটি নিয়ে আমি অত ভাবছি না। আমি ভাবছি যে 3টি প্রস্তাব বিকল্প আছে এখানে। প্রথমত, আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে সুষ্ঠু করতেই হবে। এই ব্যাপারে একটা সংলাপ অন্তত ঘরোয়াভাবে দলগুলির ভিতর হওয়া উচিত, একটা পথ খুঁজে বের করা। তাহলে হবে কি, যারা ওই সার্চ কমিটির সদস্য হবেন তাদের পক্ষে কাজটা সহজ হয়ে যাবে অনেকটাই। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত দেশের মানুষ যদি একটা সংলাপে অংশগ্রহণ করতে থাকেন, মিডিয়ার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, যদি একটা চাপ থাকে যে সত্যিকার অর্থে একটা সুস্থ এবং স্বচ্ছ নির্বাচন, আন্তর্জাতিকভাবে সেটি আমাদের গ্রহণযোগ্যতা করতেই হবে, ফলে আন্তর্জাতিকভাবে একটা চাপ থাকবে। সেই জন্য যদি আমরা সত্যিকার অর্থে এখন কাজ শুরু করে দিই, সময় আছে আমাদের, তাহলে হয়তো আমরা সেটি করতে পারবো। কিন্তু 3 নম্বর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা যখন কাজ করবেন, যে ব্যক্তিরা কাজ করবেন, সেই ব্যক্তিরা কিন্তু গুরুত্বপূর্ণ। তারা কিভাবে অগ্রসর হবেন, সেজন্য কিছু যদি এখন থেকে আলোচনাটা শুরু হয় যে তারা এই কাজগুলি করবেন, ওই কাজগুলি করবেন, তারা যখন আসবেন তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে যে আমরা দেখছি বিএনপি তারা এই সংলাপে যাচ্ছে না, আমরা বাসদ এবং সিপিপিকেও দেখেছি তারা বলছে যে সংলাপে তারা যাবে না। তো যদি এই বিএনপি বলছে তাদের আস্থা নাই, এবং আমরা সিপিপিকে বলতে শুনেছি, বাসদকে বলতে শুনেছি তারা ইতিপূর্বে যে সংলাপে অংশগ্রহণ করেছিল, সেখানে যে প্রস্তাব করেছিল সেই প্রস্তাবের একটাও কার্যকারিতা অর্জন করতে পারেনি, এবং সে কারণে তারা মনে করছেন রাষ্ট্রপতির সময়ক্ষেপণ হবে। তো এখন বৃহৎ রাজনৈতিক দল যারা রয়েছেন সংসদে, তাদের হয়তোবা সেরকম সিট নেই, কিন্তু তারপরও তারা যদি সংলাপে অংশগ্রহণ না করে, তাহলে এই সংলাপটার গুরুত্ব কতখানি থাকবে বলে আপনি মনে করেন? না, এটি নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ আমি এখনও জানি না সংলাপ কোন দিকে যাচ্ছে। অনেক প্রাথমিক পর্যায়ে তো আছে। বিএনপি শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে কিনা সেটাও এখন জানি না আমরা। কিন্তু যদি একেবারেই অংশগ্রহণ না করে, তাহলে তো একটা সমস্যা সৃষ্টি হবে। তখন এর থেকে বেরোবার কী উপায়? এখন বিএনপি বলছে তারা আন্দোলন করবে। আন্দোলন করে যদি আবার একটা দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, এমনিই তো আমাদের ক্ষতিগ্রস্ত অর্থনীতি। আবার মনে আছে আপনার একটা সময়ে বাসে আগুন দেয়া হতো, 3-4 মাস অবরোধ চলতেই থাকলো, বহু মানুষের মৃত্যু হলো, দেশের অর্থনীতির বিরাট ক্ষতি হয়ে গেল। এবং কি এই যে বাসে আগুন দেওয়া হতো, এটা তো অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা ছিল। এটি তো আন্দোলনের পথ হতে পারে না। যদি এইভাবে চলতে থাকে, তাহলে তো একটা অরাজকতার ভিতর আমরা চলে যাব। সব দলেরই একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সব দলেরই উচিত এটি নিয়ে চিন্তা করা যে আমাদের নির্বাচনটা নিরপেক্ষ এবং সুষ্ঠু করার জন্য আমাদের কাজ করতে হবে। সেই জন্য এই আগে থেকেই কিছু শর্ত যুক্ত না করে একটা আলোচনায় তো বসা যায়। আমি তো বলছি যে প্রাতিষ্ঠানিক আলোচনায় না বসে অনানুষ্ঠানিক আলোচনা হোক না, কথাবার্তা চলুক না। দেখা যাক, যদি বিএনপি দাবি তুলে যে না, স্বচ্ছতা দরকার, তাহলে আলোচনা করব। একসময় হয়তো তাদেরকে এটি মেনে নেওয়া হবে, আপনারা আসুন, আপনারা কী চান, তারা অন্তত জানা কী জিনিস তারা চাচ্ছে। কথা হচ্ছে যে এখন অনেকটাই পরিস্থিতি অনুকূল আমাদের অর্থনীতি খুব মজবুত অবস্থানে আছে, আমাদের উন্নয়নটা অনেকটাই সত্যিকার অর্থে ভালো একটা মজবুত অবস্থানে আমরা আছি। এখন যদি আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি, সেখানে আমাদের যদি কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ না করে, কোনো হিংসা না ছড়িয়ে, কোনো আন্দোলন না করে যদি আমরা সমাধান করতে পারি, সেই বিকল্পটা আগে আমরা কাজে লাগাই। সেই বিকল্পটা কাজে না লাগিয়ে যদি আমরা শুধু আন্দোলনের কথা বলি, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা বিএনপি বারবার বলছে স্যার, সেটা হচ্ছে যে তারা বিগত নির্বাচনে যেটা অংশগ্রহণ করেছিল, সেখানে তারা 4টা বা 5টা সিট পেয়েছে। তো সেটিকে তারা কি সে আস্থার জায়গায় কি আছে কিনা? যে এখন আস্থার জায়গা নাও থাকতে পারে, আমি জানি যে এটা আস্থার জায়গা থাকবে না, কারণ তাদের তো এত কম সিট পাওয়ার কথা ছিল না। তাহলে কেন হয়নি সেটা নিয়ে তারা একটা চিন্তাভাবনা করুক, তারা দেখাক এই কারণগুলির জন্য আমরা পাইনি। আপনারা যদি এখন নিশ্চিত করতে পারেন যে এই ধরনের নির্বাচন হবে না, আরও সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে তো আমার মনে হয় তাদের একটা দাবি এটা মেনে নেওয়া হলো। কী করবে আমি তো বলতে পারবো না, কারণ সেগুলি তাদের চিন্তার ব্যাপার। কিন্তু আমি একজন সাধারণ দর্শক হিসাবে রাজনীতির, যেটা আমি বিশ্বাস করি যে এই নির্বাচনটা যদি আমরা স্বচ্ছ করতে পারি, তাহলে কিন্তু আমাদের উন্নয়নটা আরও ত্বরান্বিত হবে। সেক্ষেত্রে বিএনপি যেটা বলছে স্যার, সেটা হচ্ছে তারা বলছেন যে সরকারের অধীনে এই নির্বাচনকে সুষ্ঠু করা সম্ভব নয়, এবং তারা নিরপেক্ষতার কথা একটা বলছেন। তো সেটাকে আসলে আপনারা কোনো ফর্মুলা আমরা কি চিন্তা করতে পারি? আমার মনে হয় না, এটা আমার চিন্তার বাইরে। কারণ এই সরকার আমার মনে হয় না নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন দেবে।
কারণ সেটি তো তারা প্রভিশনটাই তুলে দেওয়া হয়েছে। এখন আবার নতুন করে সংশোধন করে তারা এটা করবে কিনা সংবিধান, আমার মনে হয় না। এই যে অবস্থার ভিতরে আছে এটিকে যদি আমরা উন্নত করতে পারি কোনো না কোনোভাবে, যদি ওইভাবে একটা সামাজিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করা যায়, আরও স্বচ্ছভাবে আরও সুন্দরভাবে কিভাবে নির্বাচন করা যায়, আরও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিভাবে করা যায়, এটি কিভাবে করবেন রাজনীতিবিদরা বলবেন। আমি কিন্তু রাজনীতিবিদদের মনের কথা বলতে পারবো না, তাদের কি চিন্তাভাবনা সেটিও আমার জানা নেই, কারা কোন এজেন্ডা নিয়ে কথা বলছেন সেটিও আমার জানা নেই। আমি একজন নিরপেক্ষ দর্শক হিসাবে এবং একজন এই দেশের মানুষ যে দেশের মঙ্গল চাই, তার পক্ষে এটুকু বলা সম্ভব যে আপনারা দয়া করে একটা টেবিলের দুই প্রান্তে বসে কথাবার্তা বলুন, একটা গ্রহণযোগ্য ফর্মুলা আবিষ্কার করা হোক যেটি সকল দলের জন্য গ্রহণযোগ্য। বাংলাদেশের মতো অবস্থানে কি এখন এই সরকারের অধীনে বা দলীয় সরকারের অধীনে কি নির্বাচনের সেই যেটি সবার মধ্যে একটা প্রশ্ন থাকে মিশ্র প্রতিক্রিয়া, সেটা কি সম্ভব কিনা যে একটা এটি মন্তব্য করার সময় এখনো আসেনি, কারণ নির্বাচন আসার অনেক দেরি আছে, এর মধ্যে অনেক কিছু ঘটতে পারে। আপনি দেখুন আমেরিকাতে যে নির্বাচন হলো সেখানেও কিন্তু দলীয় সরকারের অধীনেই হয়, তো গ্রহণই তো করা হলো। ট্রাম্প তো এখনো গ্রহণ করেনি, তিনি বলছেন এটা মিথ্যা নির্বাচন হয়েছে, ফেক। তো আমেরিকার মতো দেশে যদি এই ধরনের সন্দেহ থেকে যায়, আমাদের দেশেও তো সন্দেহ থাকতে পারে। সেখানে তো ট্রাম্প নিজেই ক্ষমতা ছিল, নিজেই ক্ষমতা হারিয়েছেন। সেই তো, কিন্তু হারিয়েছেন এই জন্য তিনি বলছেন। এখন মুশকিল হচ্ছে জিতে গেলে তো তিনি কথাটা বলতেন না। সাধারণত যারা হেরে যায় তারাই তো এই অভিযোগটা তোলে। ফলে এখন অভিযোগ তোলা হচ্ছে, দেখা যাচ্ছে যদি কোনো কারণে নির্বাচন ওইভাবে করা হলো, তারা হেরে গেল, তখনই যে মেনে নেবে এটা কিন্তু আমাদের সংস্কৃতিতে নেই। ধরুন নিরপেক্ষ একটা সরকার আসলো, সেখানেও বিএনপি জিতলো না, তারপর যে বিএনপি মেনে নেবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলির চরিত্র মোটামুটি সমান। ভাবার কোনো কারণ নাই যে বিএনপি আওয়ামী লীগ থেকে উন্নত সংস্কৃতি অধিকারী, রাজনৈতিক সংস্কৃতির। তাদের সময় তো সমস্যা হয়েছিল, মাগুরা তো তারাই তৈরি করেছিল। যদি বিএনপি মাগুরাটা তৈরি না করতো তখন তো এই সমস্যাটা হতো না। এই যে তিনি পথ দেখালেন, একটা প্যান্ডোরার বাক্সটা খুলে দিলেন, তারপর তো এই সমস্যাগুলি তৈরি হয়েছে। তখন তো একটা বাক্স খোলার কথা বলা হয়েছে, কিন্তু 100 বাক্স খুলে যায়। একটা পথ দেখালে সেই পথেই তো সবাই যায়। দেখবেন এইভাবেই কি চলবে, যখন দেখবেন পানি জমে আছে, ছোট একটা ছিদ্র আপনি করে দেন, সেই এখান থেকে সব পানি যাবে। সেই জন্য বিএনপিরও একটু সোল সার্চিং যাকে বলে, আত্মসমালোচনা করতে হবে। তাদেরকেও একটা অবস্থানে আসতে হবে যে আমরা এই দাবিগুলি করছি, এটা নিয়ে আলোচনাটা হোক। আমি মনে করি যে কোনো দেশে আলোচনাটা গুরুত্বপূর্ণ, এবং আলোচনায় যে ফল আসবে না সেই ধরনের চিন্তা আমরা যদি এখনই করে ফেলি, আমি যদি এখনই বলি যে আলোচনায় কোনো ফল আসবে না, তাহলে আমি শিক্ষক হিসাবে আমার আশাবাদের জায়গাটা নষ্ট করে দিব। আপনারা তো স্যার নাগরিক সমাজের অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আপনারা কি কোনো উদ্যোগ নেবেন কিনা এই ধরনের আলোচনা? আমার মনে হয় রাজনীতিবিদদের কাজটা অন্য কারো করা উচিত না। তখন তো আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা রাজনীতিবিদ হয়ে যাবে না, তারা কি এরকম বসানোর কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে? উদ্যোগটা নিজেদের ভিতর হওয়া উচিত। আরেকজন কেন জড়িত হবে? দেশ পরিচালনায় আমাদের তো কখনো ডাকা হয় না। পর্দার আড়াল থেকে কেউ একজন পর্দার আড়াল থেকে রেফারি ভূমিকা পালন করা যায় কিনা? এই পর্দার আড়াল বলে কিছু থাকার কথা না, সব প্রকাশ্যে থাকা উচিত, সব প্রকাশ্য হওয়া উচিত, প্রত্যেকে আস্থার সঙ্গে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু এটি দুই দলের ভিতরই করতে হবে। তারা যে কথাবার্তা বলে না তা তো নয়, কথাবার্তা বলা হোক, তাদের দাবিগুলি তোলা হোক। যদি তারা মনে করে যে নাগরিক সমাজের কোনো ব্যক্তি আছেন, আমি সেই অবস্থানে নেই, আমি নাগরিক সমাজের মোটেই আমি সক্রিয় সদস্য নই, আমি একজন শিক্ষক হিসাবে আমি কাজ করে যাচ্ছি, আমি যে কথাগুলি বলছি এটা কিন্তু অন্য কোনো ফোরামে আমি বলি না। জি স্যার, আমি খুব সচেতনভাবে এই রাজনৈতিক অবস্থান থেকে দূরে থাকি, কারণ আমি দেখেছি রাজনীতি নিয়ে কথা বলাটা একটা সময় ক্ষেপণের মতো অবস্থা। তা আমার সময় ক্ষেপণে আমি আগ্রহী নই, সেজন্য আমি সংযুক্ত হই না। কিন্তু আমিও ভাবছি যে সত্যিকার অর্থে এই কাজটি বুদ্ধিজীবীদের না, নাগরিক সমাজেরও না। নাগরিক সমাজ সবার হয়ে দাবি তুলতে পারেন, কিন্তু শোনার কাজ করার কাজটা দুইটা দলের হওয়া উচিত। তাদের কি দায়িত্বশীল ভূমিকা পালন, তাদের দায়িত্বশীল ভূমিকা যদি থাকে তাহলে বুঝতে হবে তারা ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকাটা পালন করবে। এই পর্যায়ে একটা ছোট্ট শেষ প্রশ্ন দিয়ে আপনার সাথে আলোচনা শেষ করতে চাই এই বিরতির পূর্বে। সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান আজকে এক ছায়া সংসদ অনুষ্ঠানে বলেছেন এই সার্চ কমিটি করে কোনো লাভ নেই, আগে তালিকা করা থাকে এবং সেই তালিকা দিয়ে দেওয়া হবে। তিনি সেটা তার মন্তব্যে বলেছেন। তো এইটাকে আপনি আসলে কীভাবে বিশ্লেষণ করবেন? আজকে প্রায় গণমাধ্যমে এটি প্রকাশিত হয়েছে। না, আমি যখন যাই তখন তো তালিকা ছিল না সেরকম, যে দলগুলি তালিকা দিয়েছিল সেখান থেকে তৈরি করা হলো।
এবং দুটি তালিকা ছিল সত্যিকার অর্থে। সেই তালিকা থেকে যেখানে বেছে নেওয়া হয়েছে সেটা তো আমাদের সেখানে কি আপনার পছন্দের বা আপনাদের তালিকা আমার একজন প্রতিফলিত হয়েছেন পছন্দের, দুজন প্রতিফলিত হয়েছেন, কাজে আমি বলতে পারি যে একেবারেই নেওয়া হয়নি তা কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে এই যে নুরুল হুদা কমিশনের কথা যেটা বলা হয় সেটা আমি বলতে পারবো না। আমি আগেও বলছি আমি কোনো ব্যক্তি নিয়ে আমি কথা বলতে রাজি না। পুরো কমিশনটাকে কিভাবে দেখতে চাই স্যার? আমি সেই কমিশন নিয়েও কোনো মন্তব্য করতে রাজি না। আমাদের দায়িত্বটা আমরা পালন করেছি। যদি কোনো প্রতিষ্ঠান সেই দায়িত্ব পালন না করে, আমি একটা স্কুল তৈরি করে দিলাম, স্কুলের হেডমাস্টার থেকে সবাই পারলেন না, সেটা তো আমার দায়িত্ব না। আমি তো স্কুলটা করে দিয়েছি, আমার দায়িত্ব সেই পর্যন্ত। এই জন্য একটা ক্ষতিকর কারণ হচ্ছে আমরা সবাই সব দায়িত্ব নিয়ে নিই, আমাকে সেই দায়িত্ব নেওয়া হচ্ছে। আমি কিন্তু দায়িত্ব নিতে অস্বীকার করবো, কারণ আমার তো সেই দায়িত্ব না। ব্যক্তিকে তৈরি করা তো আমার কাজ না। একটা প্রতিষ্ঠানের একজন বসলেন, তিনি যদি দায়িত্বটা পালন করতে না পারেন সেটি তারও অপারগতা। যারা তাকে নিয়োগ দিল তাদের তো অপারগতা না, তারা তো তার সিভি দেখেছে সব কিছু ঠিকঠাক আছে, তারপর তাকে দেয়া হলো। এখন এই পদ্ধতির যদি কোনো গণ্ডগোল থাকে সেই পদ্ধতিটা আপনারা ঠিক করুন, বলুন যে এই পদ্ধতিতে এটা হবে না। আমিও মনে করি সার্চ কমিটির হাতে এই দায়িত্বটা এখন আর দেওয়ার দরকার নেই। আমরা ভেবেছিলাম তখন যে নতুন একটা আইন হবে, আইনটা হওয়া উচিত একটা সাংবিধানিকভাবে এটা অগ্রসর হোক, অথবা যাদেরকে করা হবে তারা যেন প্রকাশ্যে কথা বলেন, যেন যে তালিকাগুলি আসছে সেটি প্রতিদিন জানানো হয়, মানুষের থেকে তারা যেন আরও ইনপুট গ্রহণ করেন। দলগুলি থেকে বলছেন আপনারা দেননি, কিন্তু আপনারা বলুন কাদেরকে আপনাদের পছন্দ, তাদের সঙ্গে আলাপ করুন। জিনিসটা যদি পুরো জিনিসটা প্রকাশ্য হয় তাহলে তার সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আমি মনে করি আগে থেকে যদি আমি বলি যে এটা করে লাভ নাই, এটা হবে না, তাহলে তো আমি থেকে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধান্ত দেওয়ার তো কেউ না। আমি মনে করি শেষ কথাটা আমি বলি, যেহেতু এটা নিয়ে অনেক বিতর্ক হবে, আমার কথা শুনে হতে অনেকেই বিতর্ক করতে শুরু করে দিবেন। বাংলাদেশে তো একটা জিনিসের অভাব নাই, ছোটোখাটো জিনিস নিয়ে বিতর্কের কোনো অভাব হয় না, গঠনমূলক কোনো কাজ হয় না, খুব কম কাজই হয়, কিন্তু বিতর্ক করতে আমরা খুব ওস্তাদ। আমি যেটা মনে করি, একজন শিক্ষক হিসাবে অবস্থানটা পরিষ্কার করছি, আমি এখনও আশাবাদী যে দেশের মানুষ যেটা চায় সেটা প্রতিফলিত হবে। সময় আছে আমাদের হাতে। এখন বিএনপি যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে একটু সরে গিয়ে আওয়ামী লীগ যে অবস্থানে আছে তার থেকে একটু সরে গেলে কিন্তু একটা নতুন আলোচনার সূত্রপাত হয়। সেই আলোচনাটা গুরুত্বপূর্ণ হবে, কারণ তখন দুটো দল মিলে সিদ্ধান্ত নেবে কীভাবে আমরা এগোতে পারবো। হয়তো দেখা গেল যে সার্চ কমিটিরও প্রয়োজন হচ্ছে না, দুই দল যেটা দিচ্ছে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বসে সেখানেই ফয়সালা হয়ে যাচ্ছে, সেটাও হতে পারে। কিন্তু আমি মনে করি যে ব্যক্তিগুলিকে নির্বাচন করা হবে নির্বাচন কমিশনের জন্য, সেই ব্যক্তিগুলির উপর সবগুলি দলের একটা আস্থা থাকলে ভালো, তাহলে আর কোনো প্রশ্ন উঠবে না। আমি আশা করি যে এই নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু হবে এবং এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সুন্দর একটা গণতন্ত্রের মাধ্যমে একটা নির্বাচিত জনপ্রতিনিধি পাব। আমি চাই যে জাতীয় সংসদ অত্যন্ত কার্যকর হোক এবং জাতীয় সংসদই হোক সকল কিছুর কেন্দ্রবিন্দু। ওই নাগরিক সমাজ রাজনীতি করবেন সেটি গ্রহণযোগ্য নয়, তাহলে তো রাজনীতির খাতায় নাম লেখাতে হয় আমাদের। আমি একজন শিক্ষক, আমার দায়িত্ব শ্রেণীকক্ষে পড়ানো। যেহেতু আমি ভালো মন্দের বিচারটা করি পড়াতে গিয়ে, সেই ভালো মন্দের বিচারে আমি জাতীয় চিন্তাগুলি, সমস্যাগুলি চিহ্নিত করি, কিন্তু তার মানে এই নয় যে আমার কথা মতো দেশ চলবে বা আমি অনেককে ওকে নাকচ করে দিব, ওকে গ্রহণ করব, তা তো আমার দায়িত্ব না। যখন যা দায়িত্ব অর্পিত হয় দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটি আমাদের মনে রাখলে আমার মনে হয় অনেক দূর যেতে পারবো। আমি একজন শিক্ষক হিসেবে সেই অবস্থানটা পরিষ্কার করে দিলাম যে আমি আশাবাদী এবং আমি মনে করি প্রত্যেকেরই উচিত দেশের জন্য, মানুষের জন্য কাজ করা, ব্যক্তি স্বার্থকে প্রধান করা উচিত নয়। কোনো দল বা কোনো গোষ্ঠীর প্রতি আমি কোনো অনুরাগ বিরাগ পোষণ করব না, আমি দেশের জন্য কাজ করব। যদি সবাই এই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজে নামি তাহলে তো আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বাংলাদেশের মানবাধিকারের যে বিষয়টি, যে বিষয়টি নিয়ে আমরা সবসময় আলোচনা করি, এটি এই সরকার নয় ওই সরকার নয়, সবসময় কিন্তু একই কথা আমরা দেখতে পাই। তো মানবাধিকারের যে আলোচনাটা ইতিমধ্যে আমরা দেখেছি যে একটা স্যাংশনও কিন্তু দিয়েছে এইসব কারণের জন্য। আপনি এই জায়গাটাকে কীভাবে বিশ্লেষণ করবেন? মানুষের যে মানবাধিকার, গণতন্ত্র বা আমরা বলি যে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, আপনি কীভাবে দেখেন বিষয়টা? আমাদের গণমাধ্যমের স্বাধীনতাটা আছে, কিন্তু খুব কার্যকর নয়। কারণ কিছু আইন আছে যেগুলি খুব নিবর্তনমূলক, সেটি সবসময় সাংবাদিকদের একটা ভয়ের ভিতর রাখে। ডিজিটাল সিকিউরিটি আইন যেটি আছে সেটি আমরা যখন প্রণীত হয় তখন এটা সম্পর্কে আমাদের সন্দেহ হচ্ছিল যে এটি সাংবাদিকতার মত প্রকাশের অধিকারের উপর একটা খড়গ হয়ে নামবে কিনা। তো দেখা যাচ্ছে সেটি কার্যকর হয়েছে এবং সম্প্রতি আইনমন্ত্রী বলেছেন এটি সংশোধন করা হবে। তো আমরা চাই সংশোধন যদি করাই হয় তখন যেন নিজেরা যেন না করেন, সেটি সাংবাদিকদের সঙ্গে এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে
সংশোধনের জায়গাটা যেন পরিষ্কার করা হয়। কারণ এটি প্রমাণিত হয়েছে যে ডিজিটাল আইন, সিকিউরিটি আইন সাংবাদিকতার স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে চলে গেছে। এটি কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। কারণ আমরা তো উন্নয়ন করছি, আন্তর্জাতিকভাবে আমাদের একটা প্রশংসা আমরা পাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা নিন্দার সম্মুখীন হই, দুর্নীতি, শাসনের অভাব, সুশাসনের অভাব, মানবাধিকারের অভাব এবং মুক্ত স্বাধীনভাবে মত প্রকাশের যে আমাদের অধিকার আছে সেটি যদি অভাব থাকে, তাহলে কিন্তু আমাদের বিশ্বসভায় সম্মানটুকু হানি হবে। এটি আমরা চাই না। তো মানবাধিকার যেটি আমরা বলি যে মানবাধিকার কমিশন আছে, কিন্তু সেটি খুব নিষ্ক্রিয় ধরনের কমিশন। এরা খুব শক্ত অবস্থানে যেতে পারে না, কখনো পারে না। ন্যায়পাল বলে একটা জিনিস ছিল আমাদের, বোধহয় আমাদের সংবিধানে আছে। ন্যায়পালের পথে যদি সৃষ্টি করা হতো এবং সত্যিকার অর্থে অত্যন্ত শক্তিশালী একজন মানুষকে বসানো হতো, নৈতিকভাবে এবং বিবেকের দিক থেকে যিনি অত্যন্ত অপ্রতিরোধ একজন মানুষ, তাহলে কিন্তু অনেক সমস্যার সামনাসামনি আমরা হতাম এবং সেটি মোকাবেলা করতে পারতাম। এটাকে ওয়াচডগ বলা হয়। যদি ভালো একটা ওয়াচডগ থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলি হয় না। খুব দ্রুত বলি, 3টি বিষয়ে আমাদেরকে একটা ঐক্যমতে পৌঁছতে হবে জাতি হিসেবে। প্রথমত, মুক্ত চিন্তাকে স্বীকার করে নিতে হবে। সাংবাদিকরা যখন স্বাধীনভাবে কাজ করেন তখন সরকারের পক্ষে দূরবর্তীভাবে যায়। প্রথমত মনে হতে পারে সরকারের বিরুদ্ধে যাচ্ছে, তা কিন্তু নয়। কারণ দুর্নীতি নির্মূল করা, অপচর্চাগুলি সমাজের নির্মূল করা, এটি তো সরকারের পক্ষেই যাচ্ছে, উন্নয়নের পক্ষেই যাবে। যদি উন্নয়ন করতে গিয়ে বৈষম্য হয়, বৈষম্যের একটা বড় অংশ দুর্নীতিবাজরা করে থাকেন নিজেদের পকেট ভর্তির জন্য। আমরা তো দেখছি ব্যাংক লুটপাটের ঘটনা। এটি যখন প্রকাশ্যে আসে, যারা নিয়ে আসেন তাদেরকে পুরস্কৃত করতে হবে, তিরস্কৃত নয়। ডিজিটাল সিকিউরিটি আইনের দরকার আছে। যেমন আমাদের এখন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো মানুষকে হেয় করা যায়, যে কোনো মানুষকে বিরুদ্ধে, বিশেষ করে নারী ও শিশু অপ্রাপ্ত বয়স্কদের খুব প্রলোভন দিয়ে বা তাদেরকে অপদস্থ করার মতো অনেক রকমের কাজ এই সমস্ত মাধ্যমে হয়। সেগুলি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আইনটা প্রয়োজন আছে। আইনটা অপব্যবহারের ক্ষেত্রের জন্য প্রয়োগ করা হয় এবং যেখানে যেখানে একজনকে ভিক্টিমাইজ করা হচ্ছে সেখানের জন্য এটি প্রয়োগ করা হয়। এটি করা হলে হবে কি, সমস্ত ক্ষেত্রে প্রশংসিত হবে এটি। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা নারীদের জন্য, যারা স্কুলের ছাত্রছাত্রী অনেকেই ঢুকেছে না জেনে, তাদের জন্য নিরাপদ হবে এবং সেখানে একটা সাম্য প্রতিষ্ঠা হবে। কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে যেন এটি প্রয়োগ না করা হয়, প্রথম। দ্বিতীয় হচ্ছে মানবাধিকারের বিষয়গুলি আমাদের মানতে হবে, কারণ এটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বাক্ষর করেছে মানবাধিকার বাস্তবায়ন যত চুক্তি আছে। কাজে সেখানে যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে আমাদেরই সেটি খারাপ। এবং মানবাধিকার মানে কি, প্রত্যেক মানুষের অধিকার প্রতিষ্ঠা সংবিধানে আছে। সংবিধানের জন্য সাংঘর্ষিক যে কোনো কাজের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াই, যদি সরকার সেটি প্রতিকার করে, সরকারেরই লাভ। তৃতীয় হচ্ছে, দুর্নীতি যদি নির্মূল হয়, আমাদের উন্নতি জিডিপিতে 1% যোগ হয়ে যাবে, এমনকি 2% যোগ হতে পারে। তাহলে শেষ পর্যন্ত গৌরবের হাসিটা কে হাসবে? সরকারই হাসবে। তো নির্মূল করার জন্য যারা আছে, যেমন দুদক আছে, তাকে আরও শক্তিশালী করতে হবে। দুদককে সরকারের নিয়ন্ত্রণ থেকে একেবারেই বেরিয়ে নিয়ে এসে একেবারেই একটা ভিন্ন একটা মাত্রায় একটা প্রতিষ্ঠান পরিণত করতে হবে, যার ভয়ে দুর্নীতিবাজরা কুঁকড়ে থাকবে, সামনে আসার সাহস পাবে না। টিআইবি, যেখানে আমি বহুদিন ছিলাম, এখনও টিআইবির ন্যায়পাল হিসাবে আমি আছি। টিআইবি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। সেই জন্য সব সরকার, একটি সরকার নয়, প্রত্যেক সরকারের তোপের নিচে টিআইবি থাকে। অথচ টিআইবিকে সাধুবাদ দেওয়া উচিত। টিআইবির কল্যাণে অনেক দুর্নীতি নির্মূল হয়েছে। দুই একটি কথা বলি, পাসপোর্ট অধিদপ্তর, যিনি আমি নিজে জানি, সেখানে আমাদের কথাগুলি শুনেছেন। একজন ডিজি ছিলেন, শুনে তিনি সেখানে প্রতিকার করেছেন। লাভটা কী হলো? সাধারণ মানুষের ভোগান্তিটা কমলো, যদিও ভোগান্তিটা আবারও বেড়ে গেছে। কিন্তু আমরা যদি ক্রমাগতভাবে ভোগান্তি কমাতে চাই, দুর্নীতি নির্মূল করতে চাই, দেশটা গতিশীল হয়, তরুণদের ক্ষেত্রে প্রস্তুত হয়, আর দুর্নীতিবাদ যারা দেশের অর্থ সম্পদ লুটে নিচ্ছেন তাদেরই আখেরে কষ্ট হবে। তো তাদের কষ্ট হলে আমাদের তো আর কোনো কারণ নেই আনন্দিত হওয়ার সকল কারণই আছে আমাদের। এবং আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলার পরিণতি, অবস্থাটা আরও উন্নত করা এবং আইনের শাসনটা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করা। এই কোটি কাজ করতে পারলে আমরা একদিকে যেরকম উন্নয়ন করছি, আরেকদিকে আমাদের সামাজিক সূচক, আমাদের বৈষম্য সূচক, সব কিছু থেকে আমরা মুক্তি পাবো, আমাদের দুর্নীতি সূচক থেকে মুক্তি পাবো। হয়তো দেখা গেলো ঢাকা আরও সুন্দর বসবাসযোগ্য শহর হয়ে যাচ্ছে। একটা জিনিস একটা জিনিসকে সহায়তা করে। এই বিষয়গুলি আমাদের মনে রাখা উচিত।
আচ্ছা, যেটি আমরা আলোচনা করছিলাম একেবারে শেষের দিকে যদি আমরা আসি, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? মোটেও উচিত হয় না। কোনো হত্যাকাণ্ড বিচার বহির্ভূত গ্রহণযোগ্য নয়। দাড়ি এর বাইরে আর কোনো কথা চলে না। কারণ একজন মানুষের বিচার পাওয়ার অধিকার আছে। আর আইনের চোখে একজন অপরাধী তখনই অপরাধী প্রমাণিত হয় যখন তাকে বিচার ব্যবস্থায় অপরাধী সাব্যস্ত করা হয়। অ্যাজিউমড ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, অর্থাৎ একজন দায়িত্ব তার আদালতের, এবং তদন্ত যারা করবেন তাদের দোষী প্রমাণিত করা। বিচারের আগে কাউকে কেউ দোষী করতে পারে না। আর বিচার ব্যবস্থায় যদি তার মৃত্যুদণ্ড দেওয়া হয় চূড়ান্ত অপরাধের কারণে, সেটিও অনেক সময় বিভিন্ন দেশে বিতর্কিত হচ্ছে। কিন্তু আমরা ধরে নিলাম যে আমাদের মৃত্যুদণ্ড কিছুদিন পর্যন্ত থাকবে, তাহলে বিচারিক আদালতে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকেই শুধু মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। তার বাইরে কারো কোনো অধিকার নাই কাউকে কোনো রকম শাস্তি দেওয়ার। সেটা আগে গ্রাম্য সালিশ থেকে নিয়ে ক্রস ফায়ার যাকে আমরা বলি, সেখানে কারো কোনো অধিকার নাই কোনো মানুষকে বিচার বহির্ভূতভাবে কোনো শাস্তি দেয়া। এটি সভ্য দেশের কোনো আইন এটা মান্য করে না, আন্তর্জাতিকভাবে সেটি গ্রহণযোগ্য নয়। মিয়ানমারে যেটি হচ্ছে আমাদের পাশের দেশে, সেই জন্য মিয়ানমারের উপর সমস্ত পৃথিবীর একটা বিরূপ দৃষ্টিভঙ্গি চলে এসেছে। তো আমরা চাই, আমরা যেহেতু একটা সভ্য জাতি হিসাবে নিজেদের দাবি করি, আমাদের আচরণ সভ্য হোক, সব কিছুতে আমাদের নিয়ম নিষ্ঠা সবখানে থাকুক। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন আমাদের 2022 সালে আর একটিও সংঘটিত না হয়, এটি আমার একটা দাবি থাকবে, একটি প্রত্যাশা থাকবে। কারণ আমরা চাই যে বিচার প্রত্যেকের দরজায় পৌঁছে যাক। যদি দেখা যায় যে বিচার বহির্ভূতভাবে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে আইনের মাধ্যমে আমরা শাস্তি দিলাম, তখন তো আইনের প্রতি আমাদের শ্রদ্ধাটা বাড়বে। আমি জানি আমাদের বিচারপতিরা চান দেশের বিচার ব্যবস্থাকে অত্যন্ত উঁচু একটা আসনে স্থাপিত করতে। আমি অনেক মাননীয় বিচারপতিদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে অনেক এই দীর্ঘ সময়ে। আমি অনেক বিচারপতিকে দেখেছি সত্যিকার অর্থে চাচ্ছেন যে গণতন্ত্রের সঙ্গে বিচার ব্যবস্থার একটা সুসম্পর্ক তৈরি করা, যাতে একটি আরেকটাকে সমর্থন করে যাবে। তো এখন যদি আমরা সত্যিকার অর্থে সমস্ত জনগোষ্ঠী এই আদালতকে বিশ্বাস করি, আদালত যদি তার দায়িত্ব পালন করেন, তার মাঝখানে অন্য কারো ঢুকে যাওয়াটা কোনো উচিত নয়। সেজন্য পুলিশের তদন্তকে আরও গতিশীল করতে হবে, এবং বিচার যেন দীর্ঘস্থায়ী না হয়, দীর্ঘসূত্রিতা না থাকে সেটি নিশ্চিত করতে হবে। যদি বিচার ব্যবস্থাটা খুব দ্রুত হয় এবং সঠিক হয়, তাহলে আইনের প্রতি আমাদের আস্থা বাড়বে এবং তাদের নাগরিক অধিকার সুরক্ষিত হবে। তাহলে মানবাধিকার বলি, আর আমাদের ওই যে খড়গহস্ত হচ্ছে সাংবাদিকদের উপর, সেটিও আর তখন চলবে না। একজন সাংবাদিকও মামলা করতে পারবেন। তখন দেখা যাচ্ছে যে ওই ভারসাম্যটা তৈরি হয়ে যাবে। এই ভারসাম্যটা না হলে আমরা বেশি দূর এগোতে পারবো না। তা আমি আবারও বলি, 2022 সালে আমাদের কতগুলি আশা আছে। একটা আশা হবে আমাদের যে নতুন করে আমরা যেন একটা নতুন বাংলাদেশ পাই, যেখানে কোনো ক্রসফায়ারের ঘটনা ঘটেনি, যেখানে আইনের শাসন সত্যিকার অর্থে প্রতিষ্ঠা পেয়েছে, এবং চূড়ান্ত যারা দুর্বৃত্ত যাদেরকে আমরা বলি, যারা অপরাধী, তাদেরকে যেন আইনের হাতে সুপর্দ করা হয় এবং আইনানুগভাবে তাদের বিচার করা হয়। এটি আমার একজন নাগরিক হিসাবে প্রত্যাশা। জি, প্রিয় দর্শক, আমরা আলোচনা একেবারেই শেষে। আমরা স্যার আপনার কাছে শেষ মিনিটে যদি জানতে চাই, 2022-এ আপনি অনেকগুলি প্রত্যাশা করেছেন। আপনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের কথা বলেছেন, আমাদের ব্যাংকিং খাতের সংস্কারের কথা বলেছেন, আমাদের দুর্নীতির প্রতিরোধের কথা বলেছেন। সব কিছু কিন্তু আমাদের প্রত্যাশার জায়গায় দেখায়। রাজনীতিবিদদেরকে যাতে এই ধরনের হানাহানি না করে একটা সুষ্ঠু নির্বাচন করে, সেটা প্রত্যাশা করেছেন। একেবারে শেষ মুহূর্তে আপনি কি, যেহেতু আপনার অনেক ভক্ত রয়েছে, অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, দেশের মানুষ সবাই আপনাকে একজন সজ্জন ব্যক্তি হিসেবে আমরা দীর্ঘদিন ধরে আমরা আমাদের মনের মধ্যে লালিত করে থাকি, আপনার কোনো পরামর্শ আছে কিনা এই দেশটাকে, যেটা আপনি বলছিলেন, এই যদি কোনো ভালো সুফল হয়, সেই হাসি তো সরকারই হাসবে, সরকারের জন্য হোক বা যারা রাজপথে আছে, যারা সংসদে আছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শটা দিয়েছে আমাদের তরুণ একজন ফুটবলার, একটি মেয়ে যে সাফ চ্যাম্পিয়নশিপে কিছুদিন আগে যে ফুটবলটা অনূর্ধ্ব-19 যেটা একটা কোথায় গোল দিয়েছে অথবা গোলটা তৈরি করার সুযোগ দিয়েছে, সে বলছে আপনারা আমাদেরকে সমর্থন করুন, আমরা দেশের মুখটা উজ্জ্বল করব। এই যে একটা ছোট মেয়ে, সে দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখে তার নিজের ক্ষেত্রে কিন্তু গোলটা দিয়ে অথবা গোল দেওয়ার সুবিধাটা তৈরি করে দিয়ে, এখন যদি এই কাজটা আমরা সবাই করি, দেশের মুখটা উজ্জ্বল করার জন্য আমরা নিজেদের ক্ষেত্রে আমরা নিজেরা তৈরি হই, নিজেদের কাজগুলি করি। একজন ফুটবলারের কাজ হচ্ছে গোল দেয়া, যিনি ফরওয়ার্ডে থাকেন, সে কিন্তু ফরওয়ার্ডও না, তারপর গোলটা দিয়েছে। গোল দিচ্ছে অর্থাৎ সে দেশের জন্য একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। যখন গোল হলো,
তখন পুরো স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উঠে গেল। জি। তো মুখটা উজ্জ্বল হলো কার? দেশটার। একটা ছোট একটা খেলা, আমাদের এত বড় কিছু না, কিন্তু এই যে মেয়েটি আনন্দ পেল, গ্যালারি ভর্তি মানুষ আনন্দ পেল, এটা তো আমরা সবখানেই করতে পারি। একজন ডাক্তার তার কাজ করবেন, একজন শিক্ষক তার কাজ করবেন, ইঞ্জিনিয়ার তার কাজ করবেন, তিনি দেশের হয়ে কাজটা করবেন। খালি ভাববেন যে আমি আমার শ্রেষ্ঠ কাজটা করি, আমি গোলটা দিয়ে দিই, তারপর পতাকা মানুষ তুলবে। তো আমি এটাই বলি সবাইকে, এটা পরামর্শ না, এটা একটা অনুরোধ। শিক্ষক হিসাবে আমি পরামর্শ দেই না, আমি অনুরোধ করি, আমি চেষ্টা করি সবাইকে এই কথাটি জাগাতে যে আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা গোলটা দেওয়ার চেষ্টা করি, হয়তো গোল হলো না কিন্তু গোল পোস্টে লেগে ফিরে আসলো, সেটাও কম না, তাতে অন্যের অনুপ্রাণিত হয়। তো দেই না, আমরা প্রত্যেকেই গোল দিই। এবং আরেকটা উদাহরণ দিই, যখন হিমালয়ে চলে গেল একটি ছেলে, সজল আশরাফ নাম ছেলেটির, কারণ ওখানে শুয়ে আছে, কিন্তু বাংলাদেশের ভিতর একমাত্র মানুষ যার সমাধি 28,000 ফিটের ধারে কাছে, কত উচ্চতায় সে সমাহিত। সে যাওয়ার আগে আমাকে বলেছিল, স্যার দোয়া করবেন যেন ভালোভাবে ফিরে আসতে পারি। তা আমার মনে হয়েছিল অবশ্যই ফিরবে সে, কারণ কিন্তু সেখানে গিয়ে কী কারণে তুষারপাত হলো, অনেক বেশি অ্যাভালাঞ্চ তৈরি হলো এবং তাকে শেরপাড়া ছেড়ে চলে গেল আরেকটা দলের সঙ্গে, তারা বেশি টাকা দিচ্ছে বলে সে এখানে এডিমা হয়ে গেল। যাই হোক, যেটুকু খবরে পেয়েছি আমি, কিন্তু সে শুধু একটা কথাই বলছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন যাচ্ছ? বলছে, দেখি না, একটা চ্যালেঞ্জ তো স্যার, জিততেও তো পারি, মানে হিমালয়ে পা রাখতে পারি। সে কিন্তু পা রেখেছিল বলে শুনেছি, ফেরার পথে তার এই সমস্যাটা হয়েছিল। তো তার তো সেখানে যাওয়ার কথা ছিল না, একটা অ্যাডভেঞ্চার, সেখানে কোনো প্রাপ্তি নেই, তার ব্যাংকে টাকা জমবে না, বরঞ্চ তার পরিবার অনেকটা নিঃস্ব হয়ে গেল তার চলে যাওয়াতে। অর্থাৎ একজন মানুষ পারেন নিঃস্বার্থভাবে একটা কাজ করতে, জয়ের জন্য, কোনো লাভের জন্য নয়। তো আমরা সেই কাজটা করি না। একজন কৃষক তো তাই করেন, তিনি বাংলাদেশের পক্ষেই তো তার ফসল তৈরি করছেন। একজন শ্রমিক বাংলাদেশের পক্ষেই তো কলের চাকা ঘোরাচ্ছেন। তো তারা যদি পারেন, আমরা যারা সুশীল সমাজ, আমরা যারা শিক্ষিত সমাজ, আমরা কেন পারি না? আমরাই বা কেন দুর্নীতি করি? একজন কৃষক তো দুর্নীতি করেন না। তো ফলে আমি আরেকটা অনুরোধ করব, 2022 সালটা যেহেতু আমরা ধরে নিচ্ছি নতুন দিন, আমরা দুর্নীতি থেকে একটু দূরে থাকি, আমরা নিজেদের কাজটা করি, ওই ছোট মেয়েটির মতো আমরা গোল দিয়ে যাই, এবং ওই যে সজল আশরাফের মতো আমরা যেন মনে করি যে না, আমাদের কাজটা আমরা করছি, আনন্দ পাচ্ছি, তাতে দেশের মানটা বাড়ছে। তো কাজের মধ্যে আমরা নতুন একটা আনন্দ খুঁজে পাই। এটা যদি করতে পারি আমরা, তাহলে হয়তো দেশের গতিশীলতা অনেক বাড়বে, আর যে সমস্যাগুলির কথা বললাম সেগুলি একান্তভাবেই নির্মূল হয়ে যাবে। তখন একজন পুলিশ তার তদন্ত কাজ করছেন দেশের জন্য, একজন বিচারপতি তার কাজ করছেন দেশের জন্য, তারা সবসময় করেন। একজন শিক্ষক তার কাজ করছেন দেশের জন্য, একজন কৃষক তার কাজ করছেন দেশের জন্য। লাভটা কার হবে? এই যে সবুজ রঙটা আমাদের পিছনে, তার সঙ্গে একটা লাল মাঝখানে বসিয়ে দিলেও তো আমাদের পতাকা। জি স্যার, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় দর্শক, আমরা একজন নির্ম আলোচক, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জাতির বাতিঘর, তিনি আমাদেরকে আজকের 2022-এর একেবারেই প্রথম দিন অনেকগুলি আশার কথা শুনিয়েছেন, অনেকগুলি ভরসার কথা তিনি জানিয়েছেন। আমরা মনে করি, আমরা যদি হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, এক তালে এক লয়ে আমরা যদি বলি আমরা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যেটি প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার বললেন, তাহলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে আমরা, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই করোনার অতিপারের এই সময়ে আপনারা নিরাপদ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো আমাদের মুক্তবার্তার আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।